আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকেই জানতে চান 164 কি? 164টা আসলে একটা সেকশন, একটা ধারা। 164টা হচ্ছে ফৌজদারি কার্যবিধি বা ক্রিমিনাল কোড অফ প্রসিডিওরের একটা সেকশন। এই সেকশনটা হচ্ছে 164 বা 164 ধারা। 164 ধারাটা হচ্ছে, এটা বিজ্ঞ আদালতের কাছে যদি কোনো আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে কোনো জবানবন্দি দেয়, সেটাকে 164 ধারার আন্ডারে 164 ধারার ভিত্তিতে এই জবানবন্দিটা রেকর্ড করা হয়। এবং এই 164 ধারার কিছু নিয়ম আছে। সাধারণত এই 164 ধারার উৎপত্তিটা হয় পুলিশ যখন কোনো আসামিকে রিমান্ডে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে যাওয়ার পরে পুলিশ জিজ্ঞাসাবাদের ফলে তখন আসামি বলে ঠিক আছে, আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সম্মুখে আমি আমি যে এই ঘটনায় দোষী বা আমি যে এই ঘটনায় দোষী না, বা এই ঘটনা কার কারণে আমি করেছি সেই বিষয়টা আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করতে চাই। আসলে এই 164 নিয়ে অনেক ডার্টি প্র্যাকটিস আছে, এগুলো আমরা জানি। পুলিশ অনেক সময় রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে এই 164 আদায় করে থাকে। তারপরে এখন হয়তো এগুলার প্রাদুর্ভাব অনেক কমে গেছে। পূর্বে আমরা এগুলো দেখেছি, এখন এটার প্র্যাকটিসটা একটু কমে গেছে। যাই হোক, এই 164টা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটের খাস কামরায় রেকর্ড করা হয়, জবানবন্দি দেওয়ার মাধ্যমে রেকর্ড করা হয়, এবং সেখানে কোনো পুলিশ থাকতে পারবে না। এবং এই 164 রেকর্ড করার পূর্বে আসামিকে 3 ঘন্টা সময় দেওয়া হয় যে তুমি চিন্তাভাবনা করে জবানবন্দিটা দাও, বা আপনি চিন্তাভাবনা করে জবানবন্দিটা দেন। এই জবানবন্দি কিন্তু বিচারের সময় আপনার বিরুদ্ধে যেতে পারে। তখন ওই আসামি 3 ঘন্টা চিন্তাভাবনা করার পরে আসামি যদি মনে করে যে সে 164 ধারায় জবানবন্দি দিবে, তাহলে সে দিতে পারে। এরকমই আছে, আইনের বিধান এমনই। তো 3 ঘন্টা পরে, সময় পাওয়ার পরে সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিবে, এবং সেখানে সে যে ঘটনার জন্য, যে অপরাধের জন্য জবানবন্দি দিতে আসছে, সেই অপরাধে সে জবানবন্দি দিবে। জবানবন্দিটা হতে পারে এমন যে সে সরাসরি নিজে জড়িত, অথবা সে নিজে দেখেছে অন্য একজন আসামি এই অপরাধটা সংগঠিত করেছে। তো এটা দুইভাবে হয়। একটা হচ্ছে নিজেকে জড়ায়ে দোষ স্বীকার করা, আর একটা হচ্ছে নিজেকে না জড়ায়ে দোষ স্বীকার করা। এইভাবে 164 দেওয়া হয়। আর আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন, 164টা একবার জবানবন্দিটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে যদি কেউ কোনো আসামি দিয়ে থাকে, তাহলে ওই জবানবন্দি আর প্রত্যাহার করার কোনো সুযোগ থাকে না। আমরা অনেক সময় জবানবন্দি প্রত্যাহারের জন্য একটা পিটিশন বিজ্ঞ আদালতে দাখিল করি, কিন্তু আসলে ওই জবানবন্দিটা প্রত্যাহার হয় না। ওটা শুধুমাত্র ওটা নথিভুক্ত থাকে, ওইটা বিজ্ঞ আদালত ওইটা নথিভুক্ত করে রাখেন, কিন্তু ওই জবানবন্দিটা প্রত্যাহার হয় না। তো নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি 164টা কি। সবাই খুব ভালো থাকবেন। খোদা হাফেজ।